তুমি দয়া করো নীলিমা আমাদের উপর। কি হয়েছিল লতা, এরকম করে কষ্ট পাচ্ছ কেন তুমি? আমাদের সংসারের অভাব আর কিছুতেই যাচ্ছে না। তুমি যদি দয়া না করো তাহলে আমরা যে না খেতে পেয়ে মারা যাব। তুমি একবার বলো আমি কিভাবে তোমাকে সাহায্য করতে পারি। আমার টাকা লাগবে। আমাদের সংসারে পেটে খাবার মতন পয়সা নেই, কোনো কাজবাজ পাচ্ছে না আমাদের ঘরের মানুষটা। তুমি যদি আমাদের একটু সাহায্য না করো তাহলে আমরা যে না খেতে পেয়ে মারা যাব। তুমি কিছু চিন্তা করো না লতা, আমি থাকতে তোমাদের কোনো কষ্ট পেতে দেব না আমি। তাহলে কিছু টাকা দিয়ে দয়া করে আমাদের সাহায্য করো। এই নাও, এই টাকাটা নিয়ে যাও, যখন যত দরকার পড়বে আমার থেকে নিয়ে যাবে। তোমার উপকার আমি কোনো দিন ভুলবো না। এভাবেই তো তোমাকে বোকা বানিয়ে তোমার ঘাড়ে কাঁঠাল ভেঙে আমরা চালিয়ে যাব, তুমি বুঝতেও পারবে না। কি হয়েছে, চুপ করে দাঁড়িয়ে তুমি কি ভাবছো? ভাবছি তোমার এই ঋণ জীবনে কিভাবে শোধ করব আমি জানি না। তোমাকে অত ভাবতে হবে না, কোনোদিন শোধ করার কথা ভাবতে হবে না। সংসারটা ভালো করে চালাও, খেয়ে পড়ে বেঁচে থাকো, তাতেই হবে। আজ কিছু টাকা এনেছি ওই মেয়ে ছেলেটাকে বোকা বানিয়ে। হ্যাঁ, যতদিন বোকা বানাতে পারবো ততদিন আমাদের সংসার ভালোই কাটবে। এক নম্বরের বোকা মেয়ে ছেলে, একটু গিয়ে কান্নাকাটি করলেই সব টাকা দিয়ে দেয়। তবে এখানেই আমাদের থেমে থাকলে চলবে না, আমাদের আরও কিছু টাকা হাতিয়ে নিতে হবে। তুমি কি ভাবছো ও চালাক হয়ে যাবে? কোনো দিন চালাক হবে না, নিজেকে খুব ভালো মানুষ মনে করে। সেটাই তো আমাদের সুযোগ। যতদিন ওর নিজেকে ভালো মানুষ মনে করে যাবে ততদিন আমরা আমাদের সংসারের অভাবের কথা বলে ওর থেকে টাকা হাতিয়ে নিতে পারবো। তবে এবার কিন্তু আমি আর যেতে পারবো না, এবারে তোমাকে যেতে হবে। শোনো, আমার কাছে একটা বুদ্ধি আছে। কে বুদ্ধি শুনি? প্রতিবার এক লোক যাব না, আমি, তুমি এবং মা তিনজনে মিলে ঘুরিয়ে ফিরিয়ে যাব এবং নানান রকম গল্প বলে ওর থেকে টাকা বের করে আনবো। হ্যাঁ, ও একা থাকে, অত টাকা নিয়ে কি করবে? আমাদের মতো লোককে যদি কিছু টাকা দিয়ে দেয় তাহলে ওর ভালোই হবে। একদম ঠিক কথা বলেছ তুমি, সেই জন্যই ওকে বোকা বানিয়ে টাকা হাতানোটা আমাদের খুব জরুরি। ও জানতেও পারবে না যে অভাবের নামে ওর থেকে টাকা নিয়ে আমরা দিব্যি মাছ মাংস খেয়ে গতর বানাচ্ছি। আর আমাকেও কোনো কাজ করতে হচ্ছে না, পায়ের উপর পা তুলে দিন কেটে যাচ্ছে। ভগবানের কাছে প্রার্থনা করি এভাবেই যেন আমাদের দিন কেটে যায়। সেই প্রার্থনাই তো করি রোজ, তুমি চিন্তা করো না। এবারে আমি গিয়ে ওর থেকে দেখো না আরো মোটা অঙ্কের টাকা হাতিয়ে আনবো। একটা কথা বলবার ছিল লতা, কিভাবে বলবো বুঝতে পারছি না। কি বলবে গো গোপাল দাদা, কিছু হয়েছে নাকি বাড়িতে আবার? আমাদের রাশিফলটা বোধহয় খারাপ যাচ্ছে। কথায় বলে না শনির দশা, ওই শনির দশাতে বোধহয় আমাদের সবকিছু শেষ হয়ে যাচ্ছে একেবারে। কেন, কি হয়েছে বলো তো, আমাকে খুলে বলো সব ব্যাপার। দুদিন ছাড়া তোমার কাছে এসে হাত পাততেও লজ্জা করে, কিন্তু না হাত পেতে কিছু করতেও পারি না। আরে বাবা, খুলে যদি কিছু না বলো তাহলে বুঝবো কি করে আমি তোমাদের কষ্টটা। এই সেদিন তোমার থেকে সাহায্য নিয়ে গেল আমার বউ, অথচ দেখো সংসারে ঝামেলায় সব টাকা শেষ হয়ে গেছে। এদিকে ঘরে সংসার চালানোর পয়সা নেই, কি যে পেটে খাবো কিচ্ছু বুঝতে পারি না বাবা। ঠিক আছে, তুমি কিছু চিন্তা করো না, আমি তোমাকে এক্ষুনি কিছু টাকা দিচ্ছি, তুমি এগুলো নিয়ে যাও, সব ঠিক হয়ে যাবে। হ্যাঁ, ধন্যবাদ তোমাকে। তোমার উপকার যে আমি কিভাবে শোধ করব আমি জানি না। আর এই পয়সাগুলো যে তোমার থেকে নিচ্ছে, এই পয়সাগুলো যে এই জীবনে কখনো শোধ করতে পারবো কিনা তাও জানি না।
তোমাকে অত শোধ করার চিন্তা করতে হবে না। নিজেরা সুখে শান্তিতে বেঁচে থাকো, তাহলেই আমার হবে। আর তাছাড়া আমার কি আছে যে আমার তার জন্য টাকা রাখবো? তোমাদের সংসার আছে, তোমরা সংসার চালাও ভালো করে, আমি সেটা দেখেই খুশি হব। সত্যি, তোমার মতো মানুষ যেন উপরওয়ালা আরো বেশি বেশি করে সৃষ্টি করেন, তাহলে সমাজটা আরো ভালো হবে। আজকাল তো কেউ কারোর কথা ভাবে না, তুমি অন্তত আমাদের মতো গরিবের কথা ভাবো, এতেই শান্তি। ঠিক আছে, আর আমার বড়াই করতে হবে না। এখন গিয়ে সংসার সামলাও, প্রয়োজন পড়লে আবার এসো। ঠিক আছে, আমি এখন আসছি। ধন্যবাদ। নীলিমা, বাড়িতে আছো? আরে পূজা, এসেছো? আমার কি সৌভাগ্য, এত বড় লোক হয়ে তুমি আমার মতো গরিবের বাড়িতে এলে। আরে তোমার কাছে এই জন্যই আসতে চাই না, আসলেই শুধু বড় লোক গরিব নানান রকম উল্টো পাল্টা কথা বলে তুমি, আমার মাথা খারাপ হয়ে যায়। যেটা বলছি সেটা তো সত্যি বলছি, তুমি সত্যি অনেক বড় লোক, সেই তুলনায় আমি কিচ্ছু নই। কিন্তু আমি জানি মনের দিক থেকে তুমি অনেক বড় লোক, তোমার মতো ভালো মনের মানুষ আর হতে পারলাম কই। ছাড়ো সব কথা, এতদিন পরে এসেছো, তোমাকে দেখে আমার খুব শান্তি লাগছে। শুধু আসেনি, কয়েকদিন থাকবো বলেই এসেছি। শহরে নানা রকম কাজের মধ্যে থাকে, মনে আর শান্তি পাই না, তাই কদিন তোমার কাছে ছুটি কাটাতে এলাম গ্রামে। তাহলে অমন করে বলার কি আছে? এটা কি তোমার নিজের বাড়ি নয়? নিজের বাড়ি মনে করে তুমি থাকবে, যতদিন ইচ্ছে তুমি থাকো। জানতাম তুমি এরকম করে বলবে আমাকে, আসলে তোমার মতো ভালো মানুষ আর হয় না। আজকালকার দিনে লোকের বাড়িতে গেলে সে অসন্তুষ্ট হয়, আর তুমি খুশি হও। কি করব বলো, আমার তো আর কেউ নেই, যদি আরো কেউ বাড়িতে আসে তাহলে মনটা ভালো হয়ে যায়। ঠিক আছে চলো, এবার থেকে একসাথে আমরা আনন্দ করে কয়েকটা দিন কাটাবো। তার আগে তুমি হাত মুখ ধুয়ে পরিষ্কার হয়ে নাও, আজ দুপুরে ভালো রান্না করে দুজনে মিলে একসাথে খাওয়া যাবে। ওরে নীলিমা, আমার কি সর্বনাশ হয়ে গেল রে। কি হয়েছে বুড়িমা, তুমি এই ভর সন্ধেবেলায় এরকম ভাবে কান্নাকাটি করছো কেন? ওরে আমার সংসারটা ভেসে যাবে মনে হচ্ছে। আমার একমাত্র বৌমা লতার শরীর প্রচন্ড খারাপ, মনে হয় বউটা আর বাঁচবে না। কি হয়েছে লতার? এই তো সেদিন আমার কাছে এসেছিল, ভালোই তো ছিল। এই জানি, দুপুরের পর থেকে হঠাৎ করে বিছানায় শুয়ে কেমন করছে, আর উঠতে পারছে না। তাহলে ডাক্তার দেখিয়েছো? ডাক্তার আর কোথায় দেখাবো বল, ডাক্তার দেখাতে গেলেই পয়সা খরচ, আমাদের কাছে তো আর পয়সা নেই। আরে পয়সা ছাড়ো, মানুষের প্রাণ আগে নাকি পয়সা আগে? আমি বুঝতে পারছি মানুষের জীবনের দাম সবার আগে, কিন্তু যার কাছে পয়সা নেই তার কাছে পয়সার দামটাই যে সবার আগে। কে বলেছে তোমাদের কাছে পয়সা নেই? আমি তো এখনো বেঁচে আছি নাকি? তোর কাছে আর কত হাত পাতবো বলতো? নিজের লোকের কাছে কেউ কি কখনো এরকম করে বলে? এই নাও টাকা, গিয়ে লতার শরীর ঠিক করে ফেলো, ভালো ডাক্তার দেখাও। ধন্যবাদ, তোর উপকার আমি কোনো দিন ভুলবো না। আবার উপকারের কথা বলছো তুমি? বললাম তো আগে শরীরের দাম। যাও, এখন তাড়াতাড়ি গিয়ে ওকে ভালো ডাক্তার দেখাও। ঠিক আছে, আমি যাচ্ছি, তুই ভালো থাকিস। এরকম যেন একটা সন্দেহ হচ্ছে বুড়িটার উপর, দেখে মনে হচ্ছে যেন সত্যি কথা বলছে না,
কোথাও একটা চিটিংবাজি করছে। নীলিমার থেকে পুরো বিষয়টা আগে জানতে হবে, তারপর বোঝা যাবে। নীলিমা, একটা কথা জিজ্ঞেস করবো তোমাকে? হ্যাঁ বলো না। আমি জিজ্ঞেস করলে তুমি হয়তো খারাপ ভাবতে পারো, তাই কথাটা বলবো কি বলবো না সেটাই ভাবছি। দেখো, আমরা অনেক দিনের পুরনো বন্ধু, আর সেই জন্যই তুমি তোমার এত লোক থাকতে আমার কাছে এসেছো ছুটি কাটাতে। এখন যদি আমি তোমার কথায় কিছু মনে করি, এটা ভেবে তুমি যদি মনের কথা না বলো, তাহলে আমাদের বন্ধুত্বের কোনো মানেই থাকে না। বেশ, ঠিক আছে, তাহলে শোনো। হ্যাঁ বলো, কি বলবে? একটা কথা জিজ্ঞেস করব, ঠিক উত্তর দেবে? হ্যাঁ বলো না, আমি যা জানি সেটা বলার চেষ্টা করব। আশা থেকেই দেখছি কেউ না কেউ তোমার কাছ থেকে টাকা নিয়ে যাচ্ছে। এরা তোমার থেকেই কেন টাকা নিতে আসে? মানে গ্রামে কি অন্য কোনো লোক নেই আর টাকা নেওয়ার পরে টাকা ফেরত দেয় এরা? দেখো, এই গ্রামে সবাই খুব গরিব মানুষ, আর আমার কাছে কিছু টাকা আছে, যে টাকা আমার কোনো কাছে আসবে না। সেজন্যই ওরা ওদের সমস্যায় যখন পড়ে আমার কাছে আসে, তখন কিছু কিছু সাহায্য করার চেষ্টা করি। সেই টাকা অবশ্যই ওরা পরে ফেরত দিতে পারে না। তাহলে তোমার কি সাবধান হওয়া উচিত নয়? খামোখা সাবধান কেন হতে যাব বলো? টাকা কি আছে বলে এরকম ভাবে ওড়ানো উচিত? আমি তো ওড়াচ্ছি না, মানুষের সেবায় দিচ্ছি। সেটা আমি বুঝতে পারছি, কিন্তু ওদের তো উচিত ওদের জীবনের সমস্যাগুলো নিজেদের সমাধান করা। তুমি কি চেষ্টা করে সবার জীবনে সব সমস্যার সমাধান করতে পারবে? তুমি কতদিন ওদের সাহায্য করবে? আজকের দিনে কে কার পাশে থাকে বলো? তবু তো যতটা পাশে থাকার চেষ্টা করি। বেশ বুঝতে পারছি যে ওরা তোমার ঘাড়ে কাঁঠাল ভেঙে খাচ্ছে, কিন্তু তুমি যেহেতু নিজে বুঝতে পারছো না, তাই আমি কিছু বললে তুমি এখন খারাপ ভাববে। আমি সঠিক সময়ে প্রমাণ নিয়ে এসে তোমার সামনে হাজির করব, তখন তোমার চোখ খুলে যাবে। নীলিমা, তোমার সাথে আমার একটা জরুরি কথা আছে। কি হয়েছে পূজা? আমি এখনই বাজার থেকে একটা দৃশ্য দেখে এলাম, যেটা তোমার জানা উচিত। কারো কিছু হয়েছে নাকি? কারো কিচ্ছু হয়নি, হয়েছে তোমার। আমার আবার কি হবে? আমি বাজারে দেখে এলাম যে তুমি যাদের গরিব মনে করে সাহায্য করেছো, তারা তোমার টাকা নিয়ে বাজারে গিয়ে খাসির মাংস কিনছে। এবার শান্ত হয়ে ভেবে দেখো তো, যাদের সংসারে এত অনটন, তারা কি কখনো খাসির মাংস কিনতে পারে বাজার থেকে? আরে ধুর, তুমি কি দেখতে কি দেখেছো তার নেই ঠিক। এমনিতে তুমি এই গ্রামে সবাইকে খুব ভালো করে চেনো না, তার উপর তুমি কি করে নিশ্চিত হলে যে ওরা খাসির মাংস কিনে খাচ্ছে? আমি অন্য লোকেদের না চিনলেও ওদেরকে চিনি, কারণ ওরা তোমার বাড়িতে আসে। দেখো, কাউকে ওরকম ভাবে বিচার করা উচিত নয়। কে কোন কারণে কি করছে সেটা তো আমরা জানি না। দেখো তো, তোমাকে কিছু বলতে গেলে তুমি আমার ওপরে রাগ করবে, আমি জানি, কিন্তু একটু সাবধান হওয়া উচিত বলেই আমার মনে হয়। ঠিক আছে, সে পরে দেখা যাবে, কিন্তু এই সব বিষয়ে তোমার সাথে আমি আর কোনো কথা বলবো না, কারণ আমরা বন্ধু এবং আমরা ভালোভাবে মিলেমিশে থাকবো। সেটা ঠিক আছে, তবে বন্ধু বিপদে পড়লে বন্ধুকে বাঁচানোর দায়িত্ব অপর বন্ধুর, আর সেটা আমি খুব ভালো করে পালন করব। এটা তুমি আমার ওপরে বিশ্বাস রেখো। নীলিমা, তুমি তো শুনেছো আমার ভয়ানক শরীর খারাপ হয়েছিল। তুমি আমাকে সাহায্য করে সারিয়ে তুললে। তারপরে আবার আমাদের সংসারে অনেক অনটন এসেছে, আমাদের টাকার দরকার। সেটা ঠিক আছে, কিন্তু শুনলাম বাজারে তোমরা খাসির মাংস কিনছিলে। যাদের এত কষ্ট, তারা খাসির মাংস খায় কেমন করে? দেখো, নিজের সীমার মধ্যে থেকো। কে কি খাচ্ছে পড়ছে সে বিষয়ে বেশি নাক গলাতে যেও না। তুমি আমাকে এরকম গরম দিয়ে কথা বলছো কেন লতা? আমি তো একটা সামান্য কথা বললাম তোমাকে।
তুমি নিজের এখতিয়ারের মধ্যে থাকো, বুঝেছো? আমাদের পারিবারিক ব্যাপারে নাক গলাতে এসো না। দুটো টাকা দিয়েছো বলে কি মাথা কিনে নিয়েছো নাকি? আর যে টাকা দিয়েছো সেটা এখন আমাদের টাকা, আর আমাদের টাকা আমরা খাবো না পড়বো সেটা সম্পূর্ণ আমাদের নিজেদের ব্যাপার। আমি কখন বললাম যে তোমাদের নেই? শুধু জিজ্ঞেস করছিলাম। তোমার সাহস হয় কি করে জিজ্ঞেস করার? দুটো টাকা দিয়ে উপকার করে আমাদের মাথা কিনে নিয়েছো নাকি? লজ্জা করে না তোমার? বেশি বাড়তে এসো না, খারাপ হয়ে যাবে বলে দিচ্ছি। তোমাদের উপকার করার বদলে এই অপমান ঘটবে এটা আমি জানতাম না। অপমান? মান অপমান জ্ঞান আছে তোমার? ছোট লোকের মেয়ে, একা এই বাড়িতে থাকো। এত টাকা কি করে কামিয়েছো আমি জানি না ভেবেছো? পাপের টাকা এসব। তুমি পাপ কাজ করে টাকা কামাও। এসব কি বলছো তুমি? তোমার মুখে একবারও আটকাচ্ছে না? এই কথাগুলো কি বলছো তুমি? আমার চরিত্র নিয়ে কথা বলতে পারলে তুমি? ও কেন? ভালো কথা বলেছি বলে গায়ে লাগছে না? এবারে বেশি বললে সবাই মিলে ধরে মারবো। বেশি বকো না। আমি এখন যাচ্ছি, তবে সাবধান করে দিলাম। আজকে যে ঘটনাটা ঘটলো ঠিক সেই ভয়টাই আমি পাচ্ছিলাম। এখন সময় আসছে নীলিমা তোমার বোঝার। তবে তোমার দুঃখের দিনেও আমি পাশে থাকবো এবং তোমাকে ওদের হাত থেকে ঠিক বাঁচাবো, সেটাও আমি জানি। ওরে ওই না মেয়ে, বাইরে আয়। নীলিমা, তোমার সাহস কি করে হয় আমার বউকে উল্টো পাল্টা কথা বলবার? কি হয়েছে? তোমরা এরকম করে চেঁচামেচি করছো কেন আমার বাড়িতে এসে? দুটো তো টাকা দিয়ে উপকার করেছো আমাদের, তার বদলে কি আমাদের বাড়ি ঘর দোর আমাদের জীবন সব কিনে নিয়েছো নাকি? আমরা কি খাবো তার হিসাব তোকে দিয়ে চলতে হবে নাকি? হ্যাঁ, কোথাকার কে তুই? নিজেকে বড় হনু মনে করিস? দেখো, কিছু একটা ভুল বোঝাবুঝি নিশ্চয়ই হয়েছে। আর তাছাড়া আমার বাড়িতে অতিথি এসেছে। তোমরা এরকম ভাবে ঝামেলা করো না এখানে। আমার তো একটা মান সম্মান আছে। সেই মান সম্মান জ্ঞান যদি থাকতো তাহলে লতাকে তোরা এভাবে অপমান করতে পারতিস না। কোনো অপমান তো আমি করিনি, বরং উল্টে সে আমাকে অনেক খারাপ কথা শুনিয়ে গেছে। শুধু শুনিয়ে গেছে তো, করেননি তো? তুই কি ভাবছিস আমরা কিছু করতে পারবো না? তোকে এই বাড়ি ছাড়া করে তোর সম্পত্তি অধিকার করে দেবো আমরা, তখন বুঝতে পারবি। হে ঈশ্বর, কারোর ভালো করার কি এই তার প্রতিদান? কেন আমার সাথে এরকম হলো? কেন হলো সেটা তোকে আমি বুঝিয়ে দেবো, চিন্তা করিস না। এবারের মতো চলে যাচ্ছি। এরপরে যদি কখনো হয় তাহলে কিন্তু তোর একদিন কি আমার একদিন, সব হিসেবের বদলা আমরা এখান থেকে নিয়ে যাব। কথাটা জেনে রাখিস। পূজা, তুমি তো জানো আমি কোনোদিন কারোর ভালো ছাড়া খারাপ চাইনি। আর আজ দেখো, যাদের জন্য ভালো করেছি তারাই এসে আমাকে কত অপমান করে যাচ্ছে, কত কষ্ট দিয়ে যাচ্ছে। ঠিক সেই জন্যই সেদিন তোমাকে আমি কথাগুলো বলেছিলাম। সেজন্যই আমি বাজারের সমস্ত দৃশ্যটা দেখে তোমাকে সাবধান করেছিলাম। কিন্তু ওরা যে গরিব অসহায়, সেই জন্যই তো আমি ওদের সাহায্য করেছি। সেটাই কি আমার অপরাধ হয়েছে? দেখো, গরিব আর সুবিধাবাদী দুজনের মধ্যে পার্থক্য আছে। ওরা হলো সুবিধাবাদী, যেটা দেখে আমি প্রথমেই বুঝতে পেরেছিলাম। আর তোমার থেকে সুবিধে নেওয়ার জন্য নানা রকম মিথ্যে অজুহাত দিয়ে ওরা এসেছে। এখন আমি নিজের ভুল বুঝতে পারছি। আমি আমি সত্যি ভালো মানুষের অপরাধ করেছি। দেখো, ভালো মানুষ হওয়া অপরাধের নয়, কিন্তু জেনে বুঝে কালসাপকে দুধ খাওয়ানোটা অপরাধ। আর তুমি না জেনে বুঝে সেটাই করেছো। তাহলে এখন আমি কি করব? আমার কি কিছুই করার নেই? আছে, নিজেকে শুধরে নাও। ওরা যদি ভবিষ্যতে আর কখনো তোমার কাছে কোনো রকম সাহায্যের জন্য আসে, তুমি সাহায্য করবে না। এতদিন তোমার কথা না শুনে অনেক ভুল করেছি। এবারে তুমি যেটা বলবে আমি সেটাই করব। বেশ, ওদের অপরাধের শাস্তি ওদেরকে পেতে দাও।
ঠিক আছে, ওদের পাশে আমি আর কখনো দাঁড়াবো না। যারা আমাকে উপকারের বদলে লাঞ্ছনা দিল, তাদেরকে আমি আর কোনো দিন তাদের ভালো করব না। তুমি দেখে নিও। পুরুষ মানুষ হয়েছিস, লজ্জা করে না? কিসের লজ্জা? 2 মাস হয়ে গেল ঘরে কোনো ভালো মন্দ খাবার জুটছে না, আর তুমি কাজের ধান্দা করছো না। এভাবে নুন ভাত খেয়ে আর কতদিন কাটবে? কিন্তু আমি কি করতে পারি? আমি তো কোনোদিন কাজবাজের কথা ভাবিনি। ভাবোনি তো এবার ভাবতে শুরু করো, না হলে সংসার তো মাথায় উঠে যাবে। আমি কি করতে পারি তুমি আমাকে বলো। পুরুষ মানুষ হয়েছে যখন, তখন একটু মাথা লাগিয়ে সংসারটা কিভাবে চলে সেই ধান্দাটা করো। আমার কিছু মাথায় আসছে না। আর যদি মাথায় না আসে, একটা দড়ি নিয়ে ঝুলে পড়ো। কিন্তু আমি এরকম অভাবের সাথে লড়াই করতে পারবো না রোজ রোজ। ঠিক আছে, আমি কিছু একটা ব্যবস্থা করব। মেয়ে মানুষের জাত না তোমাদের থেকে ভালো হয়। আসলে তুমি একটা মুখ পোড়া মিনসে। তুমি আমাকে এরকম ভাবে অপমান করবে কোনোদিন ভাবিনি আমি। আমিও তো ভাবিনি তোমাকে বিয়ে করে আমার জীবনটা শেষ হয়ে যাবে। আমার জীবনটা যখন শেষ করে দিয়েছো, তখন আমি যেটা বলবো তুমি সেটাই করবে। আর সেটা না হলে তোমার কপালে অনন্ত দুঃখ রয়েছে। আজ 2 মাস হয়ে গেল, 2টো শুকনো ভাত ছাড়া আর কিছুই জুটছে না আমাদের কপালে। আমাকে কেন বলছেন আপনি? নিজের ছেলেকে বলুন, যার উপার্জন করার মুরদ নেই। এতদিন আমাদের কেটেছে নীলিমার পয়সায়, কিন্তু এখন তো তার সাথে ঝামেলা হয়ে গেছে, সুতরাং আমাদের পয়সা আসবার আর কোনো উপায় নেই। শোনো, ঝগড়া ঝামেলা করে কিছু হবে না। আমাদের শান্ত মাথায় পরিকল্পনা করতে হবে। আর কি পরিকল্পনা করতে হবে শুনি? পরিকল্পনা হচ্ছে এটাই, নীলিমার কাছে আমরা সব অপরাধের জন্য ক্ষমা চেয়ে নেব, আর ওর কাছে কাঁদুনি গিয়ে টাকা হাতানো শুরু করব, বুঝেছো? ঠিক আছে, সেটাই করতে হবে আমাদের। ঠিক আছে, ঝগড়া ঝামেলা ভুলে আমরা একসাথে গিয়ে এবারে টাকার জন্য হামলা করব। যত মিথ্যে নাটক আছে একেবারে সাজিয়ে নিয়ে ওর সামনে হাজির হব। বোকা নীলিমাটাকে যতক্ষণ না গলাতে পারছি, ততক্ষণ আমাদের পেটে শান্তির ভাত যাবে না। এটাই হচ্ছে আসল কথা। ওরে নীলিমা রে, আমাদের সর্বনাশ হয়ে গেছে রে। আমরা খেতে পারছি না নীলিমা, আমাদের ক্ষমা করে দাও। আমি কখনো তোমাদের কাছে এসে খারাপ খারাপ কথা বলবো না। আমরা কেউ আর তোমাকে কখনো কোনো অপমান করব না। দয়া করে আমাদের কিছু টাকা দাও। বেরিয়ে যাও, বেরিয়ে যাও আমার বাড়ি থেকে। আর একটা পয়সা আমি তোমাদের দেব না। আমাদের ওপর এরকম নিষ্ঠুর হতে পারলি তুই? নিষ্ঠুরতা দেখেছ কি তুমি? ভালো মানুষ পেয়ে এতদিন অনেক টাকা ঝেড়েছ আমার থেকে, আর একটা টাকাও আমি তোমাদের দেব না। আমরা সত্যি অনেক সমস্যার মধ্যে ছিলাম। সমস্যার মধ্যে ছিলে বলেই তোমাদের মুখ থেকে ওই খারাপ কথাগুলো বের হয়েছে। সমস্যার মধ্যে ছিলে বলে আমার থেকে টাকা ঝেড়ে তোমরা খাসির মাংস খেয়ে ঘরের মধ্যে মজা করেছো। এখন যেহেতু টাকা পাচ্ছ না, তাই আমার পায়ে পড়ছো। কি ভেবেছো আমি কিচ্ছু বুঝি না? বললাম তো আমাদের ক্ষমা করে দাও। ক্ষমা তাদেরই করা উচিত যারা ভালো মানুষ। যারা চিটিংবাজ তাদের কোনো ক্ষমা নেই। তোমরা চিটিংবাজি করেছো, তাই তোমাদের কোনো ক্ষমা আমরা করতে পারবো না। বেরিয়ে যাও আমাদের বাড়ি থেকে। যদি এক্ষুনি বেরিয়ে না যাও, তাহলে পাড়ার লোক দেখে তোমাদেরকে ঘর থেকে বের করে দেব। বেরিয়ে যাও, বেরিয়ে যাও বলছি, নাহলে খুব খারাপ হয়ে যাবে। ঠিক আছে, আমরা বেরিয়ে যাচ্ছি। আমরা নিজেদের ভুল বুঝতে পেরেছি।
এবার থেকে আমরা আর কারো ভরসা না করে নিজেদের যতটুকু জোটে সেভাবেই সংসার চালাবো। আর কখনো কারোর সাথে চিটিংবাজি আমরা করব না।